প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। নবম দশম শ্রেণীর ছাত্র, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে যারা পড়ছো এবং ইউটিউবের কল্যাণে এই ক্লাসটি যারা দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি কথা বলবো মূলত প্রবন্ধ নিয়ে। কথা বলবো প্রবন্ধ, আমরা আসলে কি প্রবন্ধ লিখবো, পরীক্ষায় যদি আসে আমাদের কি প্রবন্ধ লিখলে ভালো নম্বর পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে। সাথে আমরা দেখব যে আমরা আসলে কি প্রবন্ধ পড়তে চাই। তো সবগুলো বিষয় নিয়ে আজকে কম বেশি আমরা কথা বলবো। তো আমি প্রথমে তোমাদের বইটার সাথে বইটি একবার দেখাই, বইটি দেখালাম। এখন আমরা একটু দেখি যে আমাদের বইয়ে যে প্রবন্ধগুলো রয়েছে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। কত রকমের প্রবন্ধ রয়েছে আমরা একটু খেয়াল করি প্রথমে বইটা দেখে। সেটা হচ্ছে প্রবন্ধ রচনায় ষড়ঋতু ও রূপবৈচিত্র্য, এই টাইপের রয়েছে 7টি। প্রকৃতি ও পরিবেশ বর্ণনা, তারপরে রয়েছে অভিজ্ঞতা, আত্মকথন। তারপরে আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে দেখব যে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, ইতিহাস ঐতিহ্য, জীবন কথা। জীবন কথার মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো জীবন কথা তুমি যদি এই 4 জনের পড়ে থাকো তাহলে একটি এসএসসি পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ছাত্র জীবন নিয়ে রয়েছে, চরিত্র নিয়ে রয়েছে। এখান থেকে 29 থেকে 38 পর্যন্ত এই 10টির মধ্যে একটি সাধারণত পরীক্ষায় আসে। এখন বিষয় হচ্ছে তুমি কোনটা লিখবে। আমি আরো কিছু দেখাতে চাই। খেলাধুলা নিয়ে রয়েছে, উৎসব বিনোদন এই বিষয়ে প্রবন্ধ রয়েছে। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি। তো বিজ্ঞান ও প্রযুক্তি এই বিষয়ে প্রবন্ধ যদি এসএসসি পরীক্ষায় আসে, এবং আসেই সাধারণত একটি প্রবন্ধ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আসে, তাহলে সেক্ষেত্রে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রবন্ধ যদি লিখি নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা সেটি বেছে নিতে পারি। আবার দেখো পরিবেশ ও স্বাস্থ্য রক্ষা, এখান থেকেও যদি লিখি, যদি পরীক্ষায় আসে তাহলে আমরা নম্বর বেশি পেতে পারি। এভাবে শিক্ষা প্রশিক্ষণ, জাতীয় দিবস, গণমাধ্যম। একেবারে শেষে দেখো সমস্যা ও উন্নয়ন, এই জায়গাটা সমস্যা এবং উন্নয়ন 64 থেকে একেবারে 64 থেকে 74, এখানে 11টি প্রবন্ধ আছে। তো সমস্যা নিয়ে প্রবন্ধ, এই 11টি প্রবন্ধ, সমস্যা উন্নয়ন, এই 11টি প্রবন্ধ যদি তুমি পড়ে থাকো বা পড়ে রাখো, আমি বলবো যে নোট করে রাখো, তাহলে তুমি পরীক্ষায় কমন একটি পাবেই। তোমার মোট 74টি যে প্রবন্ধ রয়েছে তোমার এই বইয়ের বাইরে কোনো প্রবন্ধ তোমার পরীক্ষায় আসবে না। আবার সমস্যা সংক্রান্ত প্রবন্ধও 5টি আসবে না, অর্থাৎ 5টি প্রবন্ধ আসবে নানা জায়গা থেকে। হতে পারে হচ্ছে অভিজ্ঞতা বর্ণনের এই জায়গা থেকে একটি আসবে, তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটি আসবে, তারপরে হচ্ছে সমস্যা থেকে একটি বা দুটি আসবে, তারপরে অন্যান্য ভ্যারাইটির যে বিষয়, যেমন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর অথবা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জায়গা থেকে আসবে। তুমি নম্বর কোনটায় বেশি পাবে? তো নম্বর পাওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে প্রবন্ধ 2 রকমের, একটি হচ্ছে তন্ময়, একটি হচ্ছে মন্ময়। তো মন্ময় প্রবন্ধ অনেকটা হচ্ছে আত্মকথন, স্মৃতিকথা, ব্যক্তির অনুভূতি যেখানে বেশি প্রকাশ পায়। যেমন নৌকা ভ্রমণের একটি অভিজ্ঞতা, রেল ভ্রমণের একটি অভিজ্ঞতা, আমার জীবনের লক্ষ্য, আমার শৈশব স্মৃতি। আমি যদি এই প্রবন্ধগুলো লিখি তাহলে ইনফরমেশন আমি খুব বেশি দিতে পারবো না। ইনফরমেশন খুব বেশি দিতে পারবো না। আমি যদি ইনফরমেশন না দিতে পারি তাহলে আমার ব্যক্তির অনুভূতি এবং অভিজ্ঞতাগুলো এবং ঘটনা, একটা হচ্ছে ঘটনা, অনুভূতি এবং অভিজ্ঞতা, সেগুলো স্থান পাবে মন্ময়। মানে আমার তথ্য খুব কম থাকবে। তার মানে সেই প্রবন্ধটা যে অনেক খারাপ হয়ে যাবে এরকম না। কিন্তু তুমি একটু কম্পেয়ার করো যে আমার জীবনের লক্ষ্য, এটিও পরীক্ষায় এসেছে, আবার
জাতি গঠনে নারী সমাজের ভূমিকা অথবা বাংলাদেশের দুর্নীতি ও তার প্রতিকার। এটিও পরীক্ষায় এসেছে। তুমি পরীক্ষায় কোনটি লিখবে? বাংলাদেশের দুর্নীতি ও তার প্রতিকার। আমি বলবো যে এটি লিখবে। এটি লিখে তুমি কত পেতে পারো? আমি বলছি যে 20-এর মধ্যে তুমি 18 পর্যন্ত পেতে পারো। কিন্তু তুমি যদি আমার জীবনের লক্ষ্য লেখো, এটি লিখে তোমার পক্ষে 15 পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। 15-16 পাওয়া অনেক কঠিন। কিন্তু এটি লিখে 16 পাওয়া খুব ইজি, 18 পর্যন্ত পাওয়া সম্ভব। তাহলে আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করব যে এই 64 থেকে 74 পর্যন্ত এই প্রবন্ধগুলো তোমরা একেবারে মনোযোগ দিয়ে পড়বে। নবম শ্রেণীতে যারা পড়ছো তাদের এই জায়গা থেকে কয়েকটি প্রবন্ধ এবার পরীক্ষায় রয়েছে। তার মধ্যে রয়েছে যেমন বাংলাদেশের বন্যা ও তার প্রতিকার, তারপরে রয়েছে বাংলাদেশের দুর্নীতি ও তার প্রতিকার, তারপর রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তাহলে 3টি। তোমাদের যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তাহলে এই 3টির মধ্যে একটি আমি তোমাদের কথা দিতে পারি যে একটি আসবেই, তার মানে কমন। কারণ আমার সমস্যা সংক্রান্ত বিষয় আমার সিলেবাসে রয়েছে 3টির মধ্যে একটি আসবে। তাহলে তুমি যদি এই 3টি ভালো করে পড়ে রাখো, এখন 1% সিওরিটি দেয়া যায় না, যেটার কারণে আমি বলি আসবেই বলেও আমি একটু ফাঁক রাখছি, কোনো কারণে না আসলো সেক্ষেত্রে আমার মনে হয় এগুলো লিখতে তোমার সমস্যা হবে না। সমস্যা হবে না বলতে তুমি 18 পাবে না, কিন্তু তুমি 15 পাবে, কিন্তু উত্তরণ করতে পারবে। কিন্তু তুমি যদি এটি পড়ে রাখো তাহলে তোমার পক্ষে অনেক নম্বর পাওয়া সম্ভব। তো আমার এবারের পরীক্ষায় অর্থাৎ নবম শ্রেণীর শিক্ষার্থী তোমার 65 নম্বর বাংলাদেশের বন্যা ও তার প্রতিকার, তারপরে 71 নম্বর বাংলাদেশের দুর্নীতি ও তার প্রতিকার এবং 72 নম্বর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তো এই 3টি রয়েছে। এই 3টির মধ্যে আবার খেয়াল করো একটিতে শুধু সংকেত পাবে, মানে বিস্তারিত বর্ণনা নেই। এরকম সংকেত লেখা যে প্রবন্ধগুলো রয়েছে সেই প্রবন্ধগুলোতে বিস্তারিত বর্ণনা নেই, কিওয়ার্ডগুলো দেয়া আছে বা শব্দগুলো, চাবি শব্দগুলো দেয়া আছে, যেগুলো থেকে তুমি বের করে নিতে পারবে। আমরা একটু বইটা দেখি যে বই আসলে কি দেয়া আছে। এই প্রবন্ধটির জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, আমি বলেছিলাম যে আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলোর মধ্য থেকে আমরা দেখব। তো আমাদের সিলেবাসের শেষের দিকে আমরা একটি প্রবন্ধ পাবো। এই প্রবন্ধটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এই প্রবন্ধটি এবার তোমার পরীক্ষায় রয়েছে। এই প্রবন্ধটিতে কতটি ওয়ার্ড আছে একটু দেখো। একটি ভূমিকা অংশ পেলাম, তারপরে একটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের স্বরূপ, তারপরে প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার এবং উপসংহার। তো তোমার বইয়ে আমি আরেকটু ছোট করে দেখাই যে এতটুকু রয়েছে। এতটুকু লিখলে আসলে তুমি কতটুকু নম্বর পাবে? যদি তুমি এতটুকু লেখো তাহলে তুমি কতটুকু পাবে? তা আমার মনে হয় যে এতটুকু লিখে তুমি 5 নম্বরও পাবে না, 20-এর মধ্যে 5ও পাবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এই প্রবন্ধটা যদি পরীক্ষায় আসে এবং তুমি যদি এটার জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে কি করতে হবে? প্রথমে আমরা এটা পড়তে চাই। তো ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ শুরুটা খুব গুরুত্বপূর্ণ। জীবন সংগ্রামী মানুষ প্রতিকূল পরিবেশকে জয় করে গড়ে তুলেছে সভ্যতার সৌধ। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। এদেশের মানুষও নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে আছে। বিপুল প্রাণের ক্ষয়, ফসলের ক্ষতি, সম্পদের হানি, সবকিছুর পরও মানুষ বেঁচে থাকে, নতুন করে গড়ে তোলে বাড়িঘর, জীবনের প্রবাহ। তো এখানে খুব বেশি ইনফরমেশন নেই, কিন্তু ইনফরমেশনের উপর ভিত্তি করে এই ভূমিকাটি আমার নেওয়া হয়েছে। আমার কিওয়ার্ডগুলো মূলত রয়েছে এই দ্বিতীয় অংশ, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের যে স্বরূপ, মানে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগটা আসলে কেমন। কিওয়ার্ডগুলো দেখো, ঝড় জলোচ্ছ্বাস, তাহলে প্রাকৃতিক দুর্যোগের একটি অংশ হচ্ছে ঝড় জলোচ্ছ্বাস, তাহলে এটি একটি। তারপরে কখনো কখনো ভয়াবহ বন্যা, তাহলে বন্যা। কখনো বা খরা, তাহলে জলোচ্ছ্বাস, ঝড়, তারপরে বন্যা, খরা ও এদেশের মানুষের নিত্যসঙ্গী, তাহলে মানুষের জীবনের যে নিত্যসঙ্গী। তাহলে তুমি ঝড় নিয়ে একটি
এবং জলোচ্ছ্বাস নিয়ে দুটি আলাদা করে অথবা একসাথে একটি প্যারা, নতুন করে একটি প্যারা লিখতে পারো। তারপর বন্যা নিয়ে একটি প্যারা লিখতে পারো, খরা নিয়ে একটি প্যারা লিখতে পারো। এর বাইরে আমরা দেখি 1970 সালে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোন ও জলোচ্ছ্বাসের প্রায় কয়েক লক্ষ লোকের মৃত্যু হয়। 1991 সালে চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র উপকূলে প্রাণ হারায় প্রায় 1.5 লক্ষ মানুষ। 1988 সালের বন্যায় প্রায় 1 কোটি লোক ক্ষতিগ্রস্ত হয়। এখানে আরেকটু যোগ করতে চাই, 1998 সালেও বাংলাদেশের ব্যাপক বন্যা হয় এবং 2007 সালে দেশের মধ্য অঞ্চলে বন্যা, নদী ভাঙন ক্ষতিগ্রস্ত হয় 1.25 কোটি মানুষ। ক্ষেতের ফসল, বাড়িঘর, গবাদি পশু, গাছপালা সবই ধ্বংস হয়ে যায়। ভেঙে পড়ে দেশের কৃষি নির্ভর অর্থনীতি। এর সাথে আরো একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে 2020 সালে আমাদের এখন হচ্ছে অতিমারির সময়। তো এই করোনাকালীন অতিমারির সময়ে আমাদের আরেকটি সমস্যা, বাংলাদেশে 4 বার এবার রেকর্ড বন্যা হয়েছে, যে 4 বার। তোমরা জানো যে আমাদের পুনর্বাসন প্রক্রিয়া এবং হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের সক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে। এই কারণে 1991 সাল বা হচ্ছে 88 সাল বা 98 সালের মতো আমরা ক্ষতিগ্রস্ত হইনি, কিন্তু তারপরেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাহলে তোমরা সেই পয়েন্টটা যোগ করতে পারো যে 2020 সালের বন্যা, সেই বন্যাটা তুমি কোথা থেকে পেতে পারো? তুমি জাস্ট তোমার মোবাইল থেকে তুমি হচ্ছে গুগল গুগলে গিয়ে সার্চ বাটনে টিপলেই তুমি এই সম্পর্কে অনেক সব খবর পাবে, যেখান থেকে তুমি ইনফরমেশনগুলো নিতে পারো। প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার শক্তি মানুষের হাতে নেই, তবে দুর্যোগ মোকাবেলা করার প্রস্তুতি এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে অনেক ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই জন্য গণসচেতনতা দরকার ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা থেকে রক্ষা পাওয়ার মতো অবকাঠামো নির্মাণ, উঁচু বাঁধ তৈরি, রাষ্ট্রীয় সুপরিকল্পনার মাধ্যমে জনস্বার্থে প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্র, সবুজ বেষ্টনী ইত্যাদি তৈরি করা যেতে পারে। এবং শেষে বলছি উপসংহারে, বা আমাদের দেশ ভৌগোলিক দিক থেকে বিপুল দুর্যোগ প্রবণ, তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয় পরিকল্পনা যেমন থাকা দরকার, তেমনি জনসচেতনতারও প্রয়োজন দুর্যোগ মোকাবেলা করার মতো অবকাঠামোগত উন্নয়ন। এখন আমি এই প্রবন্ধটি লিখে আমি 20 নম্বরের মধ্যে 16, 17, 18 পেতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমাকে অবশ্যই এক্সট্রা অন্য কোনো বইয়ের সাহায্য নিতে হবে। বাজারে অনেক বই পাওয়া যায়, অনেক বড় বই পাওয়া যায়, বোর্ড বইয়ের উপর নির্ভর হলে হবে না। আমি সংকেত ছাড়াও একটি প্রবন্ধ দেখাই, যেটি তোমাদের বোর্ড বইয়ে রয়েছে। যেমন আমাদের এখানে একটি কিওয়ার্ড ছিল বন্যা। তো বন্যা নিয়ে যদি আমি দেখাতে চাই তাহলে হচ্ছে ওকে, আমরা বন্যা পেয়ে গেছি। বাংলাদেশের বন্যা ও তার প্রতিকার। তাহলে তুমি যদি এটি পড়ো তাহলে এটি দিয়ে তুমি ওটিও লিখতে পারবে। অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের বন্যা ও তার প্রতিকার। তাহলে তুমি এই প্রবন্ধের প্রায় 50% তুমি ওই প্রবন্ধে যুক্ত করতে পারবে। এখানে যেটি রয়েছে সেটির 50% যে তথ্য, বিশেষ করে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস, এবং এটি বাংলাদেশে, তাহলে আমরা ওই প্রবন্ধে এটি যুক্ত করতে পারবো। এই বইয়ে আমরা আরো যে প্রবন্ধগুলো এই রিলেটেড আছে সেগুলোকে আমরা সংযুক্ত করতে পারবো। এখন তুমি যদি বলো যে স্যার, যদি প্রবন্ধ বন্যাটাই পরীক্ষায় আসে তাহলে আমি কি করব? বন্যাটা অবশ্যই তুমি লেখার চেষ্টা করবে, কিন্তু তোমাকে আমি দেখাই, সেটি হচ্ছে তোমার বন্যা নিয়ে যতটুকু আছে তুমি যদি হুবহু বাংলাদেশের বন্যা ও তার প্রতিকার এটি পরীক্ষায় লেখো তাহলে তুমি কয় নম্বর পেতে পারো? আমি তোমাকে বলছি যে এটি অনেক বেশ বড় করে দেয়া আছে। এটি যদি তুমি হুবহু পরীক্ষার খাতায় লেখো তারপরেও তোমার পক্ষে 14 নম্বর পাওয়া খুব ডিফিকাল্ট। 14 নম্বর, এটি যদি ফুল লেখো তারপরে 14 নম্বর পাওয়া ডিফিকাল্ট।
এজন্য আমরা অ্যানাদার বইয়ের অন্য বইয়ের সাহায্য নিই। আরেকটি কাজ করি, সেটা হচ্ছে আমরা কথা বলছিলাম মূলত আমাদের হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। তো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা প্রাকৃতিক দুর্যোগটাই মূলত দেখাতে চাই, তার মধ্যে আমরা বন্যাটা দেখালাম। তো আমরা প্রাকৃতিক দুর্যোগ, তো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা কথা বলতে গিয়ে আমরা হচ্ছে কিছু জায়গা নিয়ে কথা বলতে পারি। তার আগে হচ্ছে আমি তোমাদের বলি যে আমরা তথ্য কিভাবে পাবো। আমরা এরকম করে গুগল থেকে সার্চ করতে পারি। তো এখন ধরো যে আমি কিছু একটা লিখলাম বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। এখন দেখো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয় কেন, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ রচনা, মানে তুমি যে রচনা লিখছো সেটা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকার রচনা, এই রচনাতেও যদি তুমি ক্লিক করো তাহলে তুমি কি পাবে। দেখো এসএসসি পরীক্ষা প্রস্তুতি, এটি কালের কণ্ঠ। এখানে পরীক্ষা বিষয়ক যে বিষয়গুলো তোমার পত্রিকাগুলোতে থাকে সেখানে কিছু সীমাবদ্ধতা থাকে। সেই সীমাবদ্ধতার কথা আমি বলে দিই। সেটি হচ্ছে অনেক বড় সীমাবদ্ধতা আমি এটাকে মনে করি। সেটি হচ্ছে পত্রিকার ওয়ার্ড নিয়ে সমস্যা থাকে, যে পত্রিকায় অনেক কিছু লেখা যায় না, অনেক বড় করে লেখা যায় না। তুমি দেখছো এখানে আমাদের এই পত্রিকায় এই রচনাটি দেয়া রয়েছে। যেমন তুমি এই যে তথ্যগুলো পাবে সেই তথ্যগুলো তোমার বইয়ে নাই। খরা নিয়ে এখানে রয়েছে, আমি একটু দেখাতে চাই সেটি তোমাদের। তো রচনা একজন শিক্ষক এটা লিখেছেন। তো রচনা প্রাকৃতিক দুর্যোগ পরিচিতি, তারপরে দেখছি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের স্বরূপ, তারপরে বন্যা, তারপরে হচ্ছে আমরা যদি আস্তে আস্তে নিচে নামি তাহলে সামুদ্রিক জলোচ্ছ্বাস, খরা, ভূমিকম্প, তারপর তারপরে আমরা দেখি হচ্ছে এরকম অনেক কিছু। তারপরে হচ্ছে দুর্যোগ ও তার প্রতিকার। আমরা এই অংশটা, এই পুরোটাও যদি লিখে দিই তাহলে আমার পক্ষে 15-এর বেশি পাওয়া সম্ভব না। তাহলে আমরা এখান থেকে আমরা হেল্প নিতে পারি। আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে চাই। সেটি হচ্ছে আর কি কি আছে। আমরা রচনা না লিখে সরাসরি আমরা হচ্ছে এন্টার দিয়ে একটা ক্লিক করে দেখি আমরা আর কি পেতে পারি। প্রাকৃতিক দুর্যোগ উইকিপিডিয়া, তারপরে প্রাকৃতিক দুর্যোগ ও বাংলাদেশ, আমরা এটা দেখতে পারি যে প্রাকৃতিক দুর্যোগ। আবার একটু খেয়াল করে www.21 তার মানে এখানে 21 টিভির কিছু থাকবে। আর আমরা একটু উইকিপিডিয়া দেখে আসতে পারি যে উইকিপিডিয়ায় প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কি বলছে। ওকে, আমরা উইকিপিডিয়ায় চলে এসেছি। দেখো যে পরিচ্ছেদ সমূহ, তুমি যদি এই পরিচ্ছেদগুলো, উইকিপিডিয়ায় যেটা রয়েছে এটা কিন্তু বাংলাদেশ না, কারণ বাংলাদেশে তুষার ঝড় হয় না, অনেক কিছু হয় না যেটা বাংলাদেশ এখানে রয়েছে। তো আমরা একটু খেয়াল করি যে বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, এর মধ্যে ঝড়, তারপরে হচ্ছে স্থল ঘূর্ণিঝড় বা টর্নেডো, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, সুনামি, তারপরে ভূমিধস, নদী ভাঙন, আর্সেনিক দূষণ, খরা। তো এই তোমরা যে দেখছো এই পয়েন্টগুলো প্রত্যেকটি আলাদা আলাদা করে তুমি তোমার পরীক্ষার খাতায় লিখতে পারো। এক্ষেত্রে তোমরা উইকিপিডিয়ার এই পয়েন্টগুলো নিয়ে তোমরা হচ্ছে হেল্প পেতে পারো। যেমন ঝড় নিয়ে উইকিপিডিয়ায় রয়েছে, খুব সংক্ষেপে রয়েছে। তোমরা ঝড় নিয়ে আলাদা করে তোমরা হচ্ছে সার্চ বাটনে ক্লিক করে তোমরা হচ্ছে আরো আলাদা পেতে পারো। তারপর রয়েছে স্থল ঘূর্ণিঝড় বা টর্নেডো, এটা সম্পর্কে অনেক কিছু রয়েছে। যেহেতু আমাদের বঙ্গোপসাগর এবং বাংলাদেশের কথাই বলা হচ্ছে, একটু খেয়াল করো যে 1584 সালে ঘূর্ণিঝড়ে বাকেরগঞ্জ বলতে বর্তমান বরিশাল জেলার 2 লাখ মানুষ সহ অসংখ্য গবাদি পশু প্রাণ হারায়। এটি তোমার বইয়ের বর্তমান কোনো তথ্যে এটি নাই, কিন্তু উইকিপিডিয়ায় আছে। 1822 সালের 6 জুন সৃষ্ট জলোচ্ছ্বাস
ও ঘূর্ণিঝড়ে 10,000 ব্যক্তি প্রাণ হারায়। 1869 সালে 16 এপ্রিল ঘূর্ণিঝড়ে প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়। দেখো 1854 থেকে শুরু করে 2013 সালের মানে এখানে ঝড় সম্পর্কিত, টর্নেডো সম্পর্কিত সমস্ত তথ্য দেয়া আছে। কত তথ্য, অসংখ্য তথ্য দেয়া আছে। এই তথ্য সবগুলো হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, সবগুলো তথ্য বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। তাহলে আমরা এটি ব্যবহার করব না কেন? আমার হাতে রয়েছে, আমি এখন তোমাদের বলবো, তোমরা প্রত্যেকে এখন ল্যাপটপ বা হচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন ব্যবহার করছো। তাহলে তুমি এই তথ্যগুলো নিয়ে তুমি লিখতে পারো। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, তো এটি সম্পর্কে খুব কম থাকলে একটু খেয়াল করো। 2016 এর জানুয়ারি থেকে 19 জুলাই, মানে এই 6 মাসের মধ্যে 51 জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। তুমি যদি বজ্রপাত নিয়ে আরেকটি সার্চ দাও তাহলে এর সম্পর্কে 2020 সালের তথ্য তুমি পেয়ে যাবে। কালবৈশাখী ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, তো এগুলো নিয়ে রয়েছে অনেক তথ্য। ভূমিকম্পে আমাদের দেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত মানে না হলেও আমরা ভূমিকম্পে আশেপাশের দেশে অনেক ক্ষতিগ্রস্ত হতে দেখেছি। নদী ভাঙন, এটি আমাদের দেশে একটি বিশাল সমস্যা, এটি নিয়ে তোমরা কথা বলতে পারো। আর আর্সেনিক দূষণ, এটি নিয়ে কথা বলতে পারো। সিল্কহোল আর হচ্ছে তুষার ধস, এটি নিয়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কথা বলবো না। খরা নিয়ে আমরা অনেক কথা বলবো। তাহলে আমরা এই তথ্য থেকে অনেক তথ্য পেতে পারি। এর বাইরে আমরা আর কি তথ্য পেতে পারি আমরা একটু দেখি। উইকিপিডিয়া দেখলাম, তারপরে হচ্ছে কালের কণ্ঠ একটি পত্রিকা দেখলাম, তারপরে হচ্ছে আমরা একটি রচনা দেখেছি কালের কণ্ঠের। তারপরে এই যে আমরা দেখি যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের তালিকা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ ও মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগের নাম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয়, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের নাম। আমি একটা ক্লিক করতে চাই জাস্ট বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের তালিকা, দেখি আমার কি আসে। তো এখানে আমার আবার নতুন করে অপশন অনেকগুলো এসেছে বাংলাদেশের। আমি এটি একটু দেখাতে পারি, সেটি হচ্ছে করতোয়া প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানা 15টি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। তাহলে আমরা একটা তালিকার মধ্যে আমরা ঢুকে যেতে পারছি। এটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, প্রথম আলোতে 2019 সালে প্রকাশিত হয়েছে। তো দেখো যে ভোলা সাইক্লোন 1970, মৃতের সংখ্যা সরকারি হিসেবে 3 লাখ, বেসরকারি হিসেবে 5 লাখ। তো এটা সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেয়া রয়েছে, বিস্তারিত তথ্য দেয়া রয়েছে। গত 50 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং প্রাণঘাতী ঘূর্ণিঝড় এটি। সাধারণত 1970 সালের এই ঝড় ভোলা সাইক্লোন নামে পরিচিত। এটি ছিল সিম্পসন স্কেলে ক্যাটাগরি 3 মাত্রার ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল 8 নভেম্বর। ধীরে ধীরে এটি শক্তিশালী হয় এবং উত্তর দিক থেকে আসছিল। আমি বলে রাখি যে এই সময় হচ্ছে 1970 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটাই কিন্তু এই ঘূর্ণিঝড়টির কারণে হয়নি, পরবর্তীতে হয় এবং আওয়ামী লীগ সেটাতে বিপুল ভোটে জয়লাভ করে। এরপরে আমরা যদি দেখি সেটি হচ্ছে দেখো যে 1582 সালের ঘূর্ণিঝড়, 1582 সালের ঘূর্ণিঝড়ের তথ্য তুমি পত্রিকার মাধ্যমে পাচ্ছ। তারপরে দেখো দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন 1876 সাল। তারপরে হচ্ছে আমরা যদি দেখি 1822 সালের ঘূর্ণিঝড়, মৃতের সংখ্যা 50,000। তারপরে দেখো হচ্ছে 1767 সালের ঘূর্ণিঝড়, মৃতের সংখ্যা 30,000। তারপর 1831 সালের ঘূর্ণিঝড় এবং সেখানে মৃতের সংখ্যা 22,000। 1963 সালের ঘূর্ণিঝড়, সরকারি হিসাবে 21,000। আমরা জানি সরকারি হিসাবের থেকে বাস্তবের হিসাব অনেক বেশি থাকে, মানে যেটা হিসাবের বাইরে অনেক বেশি মানুষ মারা যায়। 65 সালে 19,279 জন সরকারি হিসাব।
88 সালে 11,683 জন মারা যায়। মৃতের সংখ্যা আমি বলছি। 61 সালে 11,468, 85 সালে 11,669 জন, এবং প্রত্যেকটি সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে আলাদা আলাদা নাম তোমরা দেখতে পাচ্ছ, অনেক ছবি দেখতে পাচ্ছ। পরীক্ষার খাতায় তোমার যেহেতু ছবি দেওয়ার সুযোগ নেই, কিন্তু তুমি এই একটি ছবি দেখেও তুমি অন্তত অনুধাবন করতে পারো যে এখানে কত লাশ, এখানে শুধু হচ্ছে গাছপালা রয়েছে এরকম না, অনেক লাশ ভেসে রয়েছে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে অনেক লাশ রয়েছে। তাহলে এভাবে করে তুমি রিচ হতে পারো। এটি দিয়ে তুমি শুধু পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে, এটি যদি আমি বলি, আমি বলবো যে না, এটি দিয়ে তুমি অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবে। অনেক ইনফরমেশন গ্যাদার করলে তোমার লাভ হবে কি, তুমি অনেক কিছু জানবে, অনেক কিছু বুঝতে পারবে। তুমি যদি ডিবেট প্রতিযোগিতায় অংশ নাও তাহলে তোমাকে হারাতে পারে, তা এরকম প্রতিযোগীর সংখ্যা খুব কম পাবে তুমি। তারপর দেখো যে তুমি স্পেসিফিক 1991 সালের ঘূর্ণিঝড়ের নাম কি, অথবা 1997 সালের ঘূর্ণিঝড় সে সম্পর্কে যদি তুমি একটু জানতে চাও, তুমি সেখানেও ক্লিক করতে পারো। আমরা দেখি যে 1991 সালের ঘূর্ণিঝড়। এটি নিয়েও আমাদের একটু উইকিপিডিয়া রয়েছে। উইকিপিডিয়া 91 সালের ঘূর্ণিঝড় নিয়ে আমাদের এখানে অনেক কথা রয়েছে। সেটি হচ্ছে আবহতাত্ত্বিক ইতিহাস, প্রভাব, মৃত্যু, তারপর আর্থিক ক্ষতি, এরকম আরো অনেক কিছু রয়েছে। তাহলে স্পেসিফিক তোমরা আলাদা করে অনেকগুলো দেখতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই ক্লাসটি থেকে আসলে আমরা দুটি জিনিস আমরা শেখার চেষ্টা করলাম। সেটি হচ্ছে কোন ধরনের প্রবন্ধ আসলে তুমি লিখবে পরীক্ষার বেশি নম্বর পাওয়ার জন্য। দ্বিতীয়ত, আমরা প্রবন্ধগুলো কিভাবে রিচ করতে পারি, অর্থাৎ আমি আমার বইয়ে যে প্রবন্ধটা রয়েছে এই প্রবন্ধটা লিখলে আমি বেশি নম্বর পাবো না। আমি বেশি নম্বর, আমি যদি অন্যান্য 2-3টি বইয়ের সাহায্য নিই তাহলে আমি হয়তো অনেক নম্বর পেতে পারি। কিন্তু এই প্রবন্ধটি তোমাদের এবারের পরীক্ষায় রয়েছে, নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে, তো এই প্রবন্ধটি রয়েছে। কিন্তু এই যে বাংলাদেশের দুর্নীতি ও তার প্রতিকার, এটি নিয়ে যদি তুমি হচ্ছে সার্চ দাও তাহলে তুমি দেখবে যে এই সম্পর্কে অনেক তথ্য পাবে। এই ক্যাসিনো কাণ্ড থেকে শুরু করে কত ঘটনা রয়েছে বাংলাদেশে, সেই সাম্প্রতিক সময়ের তথ্যগুলো এখানে নাই বা নেই, সেগুলো তোমরা পাবে। আর এই দুর্নীতি বাংলাদেশের সমস্যা, প্রধান সমস্যা। এই যে তোমাদেরকে আমরা পড়াচ্ছি শিক্ষকেরা, আমি মাঝে মাঝে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে 319 কোটি টাকা আমি মানে বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে ভিক্ষা করে নিয়ে আসছি, সেই টাকা গেল কোথায়? সেই টাকা আমার কৃষক পায় নাই, আমার শ্রমিক পায় নাই, এরকম একটা ভাষণ তার রয়েছে 1972 সালের পরে। তো সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশে 20% মানুষ হচ্ছে শিক্ষিত সেই সময়, এবং তার মধ্যে 5% মানুষ বলতে পারে আমরা শিক্ষিত। দুর্নীতি করে কারা? বেশিরভাগই কিন্তু শিক্ষিত শ্রেণী, এবং হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যাদের ঘটে। সাপোজ তুমি এখানে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে A+ পেয়ে এসএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করে গেলে, বড় একটা ইউনিভার্সিটিতে পড়লে, তুমি অনেক শিক্ষিত হলে, তারপরে হচ্ছে তুমি মনে করো যে হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের কর্ণধার হলে, সরকারি একটি প্রতিষ্ঠান, এবং সেই সরকারি প্রতিষ্ঠান তুমি বিক্রি করে দেওয়ার যোগ্যতা রাখো, কারণ তুমি ওই পর্যন্ত যেতে পারছো। কিন্তু তুমি যদি পড়াশোনা না করো, তুমি যদি রিক্সা চালাও, তাহলে তুমি কিন্তু দুর্নীতি করতে পারবে না। তো তোমার দুর্নীতি করার কারণ সুযোগ নেই। তাহলে আমরা কি শিক্ষকেরা দুর্নীতি পরায়ণ জাতি তৈরি করছি? এই প্রশ্নটি তোমাদের সামনে রাখছে। যদিও আমাদের টপিকের বিষয় এটি না, কিন্তু আহ, আমার হচ্ছে পরীক্ষায় নম্বর বেশি পাওয়ার আগে আমি বলবো যে এটি হচ্ছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আহ, আমরা আসলে পড়াশোনা কেন করছি, কিসের জন্য করছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রবন্ধ নিয়ে তোমাদের আরো ক্লাস হবে, আরো বিস্তারিত একটু অন্যরকম ক্লাস হবে। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মিজান স্যার, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।